মাত্র ৫০০ ভোট। তিনি হাসি মুখে বলেছিলেন, ঢাকা ৮ আসনের নির্বাচনে মাত্র ৫০০ ভোট পেলেই তিনি খুশি হবেন, এর নিচে পেলে মন খারাপ করবেন। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস দেখুন, ব্যালট বাক্সে সেই ৫০০ ভোট পড়ার সুযোগটাও তিনি পেলেন না। তার আগেই ঘাতকের বুলেট তার বুক ঝাঁঝরা করে দিল। অথচ যেই মানুষটি মাত্র ৫০০ মানুষের সমর্থনের আশা করেছিলেন, তার নিথর দেহ বিদায় জানাতে এসেছিলেন লক্ষ লক্ষ মানুষ। কেউ বলছে ৫ লাখ, কেউ বলছে ১০ লাখ, আবার কারো মতে সংখ্যাটা মিলিয়নের ঘরও ছাড়িয়ে গেছে। কিন্তু আসলেই কত বড় ছিল এই জানাজা? বাংলাদেশের ইতিহাসে সর্ববৃহৎ জানাজাগুলোর তালিকায় এটি আসলে কত নম্বরে থাকবে? আজকের ভিডিওতে আমরা স্যাটেলাইট ইমেজ, ড্রোন ফুটেজ এবং ঐতিহাসিক তথ্যের ভিত্তিতে সেই অবিশ্বাস্য সমীকরণের উত্তর খুঁজব। তাই পুরো ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকুন। শরীফ ওসমান হাদী ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং জুলাই গণ অভ্যুত্থানের সম্মুখ সারির এক লড়াকু যোদ্ধা। দেশের আপামর মানুষ তাকে চিনেছিল এক বিপ্লবী হিসেবে। তার স্বপ্ন ছিল জাতীয় সংসদে দাঁড়িয়ে দেশের আইন প্রণয়নে ভূমিকা রাখা, সমাজে ইনসাফ কায়েম করা। কিন্তু ২০২৫ সালের ২০শে ডিসেম্বর তার সেই স্বপ্নভরা চোখে যখন চির ঘুম নেমে এলো, তখন জেগে উঠল পুরো বাংলাদেশ। ঘাতক তার প্রাণ কেড়ে নিতে পেরেছে ঠিকই, কিন্তু তার প্রতি মানুষের ভালোবাসা কেড়ে নিতে পারেনি। বরং ৫০০ ভোটের স্বপ্ন দেখা হাদীর জানাজায় যে জনসমুদ্র দেখা গেল, তা রীতিমতো গিনেস বুকে নাম লেখানোর মতো। সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় যখন হাদীর জানাজার সময় নির্ধারণ করা হলো, তখনও কেউ ভাবেনি কি হতে চলেছে। দুপুর গড়িয়ে বিকেল হতে না হতেই মানিক মিয়া এভিনিউ, খামার বাড়ি, আসাদ গেট সব যেন মানুষের দখলে চলে গেল। তিল ঠায় আর নাহিরে কথাটা সেদিন আক্ষরিক অর্থেই সত্য প্রমাণিত হয়েছিল। বিভিন্ন ড্রোন ফুটেজ এবং স্যাটেলাইট ম্যাপ বিশ্লেষণ করে দেখা গেছে এক অবিশ্বাস্য চিত্র। বুয়েটের একদল শিক্ষার্থী এবং বিশ্লেষক ড্রোন ফুটেজ ও রাজুকের ডিটেল ম্যাপ ব্যবহার করে একটি কৌতূহলোদ্দীপক হিসাব বের করেছেন। তাদের বিশ্লেষণ বলছে, সংসদ ভবনের দক্ষিণ প্লাজা, মানিক মিয়া এভিনিউ এবং এর আশেপাশের সংযোগ সড়কগুলো মিলিয়ে প্রায় ১,৬৮,০০০ বর্গমিটার এলাকা জুড়ে মানুষ দাঁড়িয়েছিল। এখন প্রশ্ন হলো, এই বিশাল জায়গায় আসলে কত মানুষ ছিল? আন্তর্জাতিক ক্রাউড ডেন্সিটি বা ভিড়ের ঘনত্ব পরিমাপের নিয়ম অনুযায়ী জানাজার নামাজে প্রতি বর্গমিটারে অত্যন্ত ঘন হয়ে দাঁড়ালে ৪ থেকে ৫ জন মানুষ আঁটে। সেই হিসেবে শুধুমাত্র মূল এলাকাতেই উপস্থিতির সংখ্যা দাঁড়ায় ৬,৭২,০০০ থেকে ৮,৪০,০০০। কিন্তু হিসাব কি এখানেই শেষ? না, বিশ্লেষকরা বলছেন মূল জামায়াতের বাইরেও সংসদ ভবনের পূর্ব দিকের মাঠ, আশেপাশের অলিগলি এবং দূর দূরান্তে রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে থাকা মানুষের সংখ্যা যোগ করলে এই সংখ্যা অনায়াসেই ১০ লাখ বা ১ মিলিয়ন স্পর্শ করতে পারে। অর্থাৎ হাদীর সেই ৫০০ ভোটের আকাঙ্ক্ষা বাস্তবে হাজার গুণ বেড়ে ফিরে এসেছে। তারা জানাজায় অংশ নিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ছুটে এসেছে, যাদের চোখে ছিল অশ্রু আর মুখে ছিল স্লোগান, আমরা সবাই হাদী হব, যুগে যুগে লড়ে যাব। এই পর্যায়ে আপনাদের মনে নিশ্চয়ই একটা প্রশ্ন জাগছে, তাহলে কি এটাই বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় জানাজা, নাকি এর আগেও আমরা এমন জনসমুদ্র দেখেছি? আবেগের জায়গায় সব জানাজায় শোকের, কিন্তু সংখ্যার বিচারের ইতিহাস কি বলে? এই প্রশ্নের উত্তরে যাওয়ার আগে আপনারা যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা এখনই গল্প নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে দিন, কারণ আমরাই নিয়ে আসি খবরের পেছনের আসল বিশ্লেষণ। চলুন ফিরে দেখি পিছনের ইতিহাস। বাংলাদেশের ইতিহাসে বেশ কয়েকটি জানাজা জনসমাগমের দিক থেকে রেকর্ড গড়েছে। এর মধ্যে অন্যতম হলো সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জানাজা। ১৯৮১ সালের ৩০শে মে চট্টগ্রামে নিহত হওয়ার পর তার মরদেহ ঢাকায় আনা হয়। মানিক মিয়া এভিনিউয়ে অনুষ্ঠিত সেই জানাজায় উপস্থিত হয়েছিল লাখো জনতা। সরকারি বেসরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতাকর্মী এবং সাধারণ মানুষের ঢল নেমেছিল সেদিন। পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় জাতীয় পতাকায় মোড়ানো কফিনে তাকে বিদায় জানিয়েছিল বাংলাদেশ। সে জানাজাটি সংখ্যার বিচারে এবং আবেগের গভীরতায় ইতিহাসের পাতায় এখনো উজ্জ্বল হয়ে আছে। তাকে সমাহিত করা হয় আজকের চন্দ্রিমা উদ্যানে, যা একসময় জিয়া উদ্যান নামে পরিচিত ছিল। এরপর যদি আমরা ধর্মীয় ব্যক্তিত্বদের জানাজার দিকে তাকাই, তবে চলে আসবে আল্লামা শাহ আহমদ শফির নাম। ২০২০ সালের ১৮ই সেপ্টেম্বর হেফাজতে ইসলামের আমির এবং হাটহাজারী মাদ্রাসার পরিচালক আল্লামা শফি ইন্তেকাল করেন। তার জানাজা অনুষ্ঠিত হয়েছিল চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসা প্রাঙ্গণে। সেই জানাজাকে স্মরণকালের অন্যতম বৃহৎ জানাজা হিসেবে গণ্য করা হয়।
পরিস্থিতি এতটাই বিশাল আকার ধারণ করেছিল যে প্রশাসনকে হাটহাজারীর প্রবেশ পথগুলোতে যান চলাচল বন্ধ করে দিতে হয়েছিল। লক্ষ লক্ষ আলেম এবং ধর্মপ্রাণ মানুষ সেদিন তাদের আধ্যাত্মিক নেতাকে বিদায় জানাতে উপস্থিত হয়েছিলেন। ভিড়ের চাপে মেন রোডেও জানাজার কাতার দীর্ঘ হয়েছিল মাইলের পর মাইল। তাকে মাদ্রাসার ভেতরেই বাইতুল আতিক জামে মসজিদ সংলগ্ন কবরস্থানে দাফন করা হয়। একইভাবে স্মরণ করতে হয় কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহের কথা। 2020 সালের 30 জানুয়ারি প্রখ্যাত আলেম এবং কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের সিনিয়র সহসভাপতি আল্লামা আজহার আলী আনোয়ার শাহর জানাজা অনুষ্ঠিত হয় সেখানে। শোলাকিয়া মাঠ সাধারণত ঈদের জামাতের জন্য বিখ্যাত হলেও সেদিন সেটি জানাজার জনসমুদ্রে পরিণত হয়েছিল। কয়েক লাখ মুসল্লি সেই জানাজায় অংশ নিয়েছিলেন, যা কিশোরগঞ্জের ইতিহাসে এক বিরল ঘটনা। রাজনৈতিক এবং ধর্মীয় পরিমণ্ডলের আরেকজন আলোচিত ব্যক্তিত্ব ছিলেন মাওলানা দেলোয়ার হোসেন সাইদি। 2023 সালের 14 আগস্ট চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। তার জানাজাকে কেন্দ্র করেও তৈরি হয়েছিল এক আবেগঘন পরিস্থিতি। প্রথমে ঢাকায় জানাজার কথা থাকলেও শেষ পর্যন্ত তার মরদেহ পিরোজপুরে নিয়ে যাওয়া হয়। 15 আগস্ট পিরোজপুরে সাইদি ফাউন্ডেশন মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়। সেখানেও পিরোজপুর এবং আশপাশের জেলাগুলো থেকে আসা লাখো মানুষের ঢল নামে। মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে আশেপাশের রাস্তাঘাটে ছড়িয়ে পড়েছিল মুসল্লিরা। তাকে বহনকারী ফ্রিজিং গাড়িটি যখন মাঠে পৌঁছায় তখন কান্না আর স্লোগানে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়। এখন যদি আমরা শরীফ ওসমান হাদির জানাজার সাথে এই ঐতিহাসিক জানাজাগুলো তুলনা করি, তবে তা দেখা যাবে প্রেক্ষাপট ভিন্ন হলেও জনসমাগমের বিশালতায় হাদি এক নতুন ইতিহাস সৃষ্টি করেছেন। অন্য অনেক জানাজাই যেখানে রাষ্ট্রীয় প্রোটোকল বা দীর্ঘদিনের রাজনৈতিক বা ধর্মীয় সংগঠনের সুশৃঙ্খল কাঠামো কাজ করেছে, সেখানে হাদির জানাজা ছিল অনেকটাই স্বতঃস্ফূর্ত তারুণ্যের বিস্ফোরণ। তার জানাজায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। কিন্তু সবচেয়ে বড় শক্তি ছিল সাধারণ ছাত্র জনতা। যে তরুণরা তাকে তাদের বিপ্লবের প্রতীক মেনেছিল, তারা দলে দলে এসে সংসদ ভবন এলাকাকে জনসমুদ্রে পরিণত করেছিল। হাদির জানাজায় উপস্থিত মানুষের ঘনত্ব এবং বিস্তৃতি বিশ্লেষণ করলে দেখা যায় এটি আল্লামা শফি কিংবা জিয়াউর রহমানের জানাজার মতোই বিশাল ছিল। বিশেষ করে মানিক মিয়া এভিনিউয়ের মতো এক প্রশস্ত রাস্তা এবং বিশাল সংসদ ভবন চত্বর যখন পূর্ণ হয়ে যায় তখন সেই দৃশ্য আর সাধারণ কোনো জমায়েত থাকে না, সেটি এক ঐতিহাসিক দলিলে পরিণত হয়। ভিডিও ফুটেজে দেখা গেছে জানাজার নির্ধারিত সময়ের অনেক আগেই পুরো এলাকা পূর্ণ হয়ে গিয়েছিল। যারা মূল মাঠে জায়গা পাননি তারা আশেপাশের রাস্তায় এমনকি ভবনের ছাদ থেকেও জানাজায় শরিক হয়েছেন। এই জানাজা প্রমাণ করে শরীফ ওসমান হাদি শুধু একজন ব্যক্তি ছিলেন না, তিনি হয়ে উঠেছিলেন একটি চেতনার নাম। তার 500 ভোটের বিনয় তাকে মানুষের হৃদয়ে এমন এক উচ্চতায় নিয়ে গিয়েছিল যা কোনো এমপি বা মন্ত্রী পদের চেয়েও অনেক বেশি। ঘাতকরা ভেবেছিল তাকে হত্যা করলেই সব শেষ হয়ে যাবে, কিন্তু তারা জানতো না শহীদের রক্ত কখনো বৃথা যায় না। তার জানাজার এই বিশাল উপস্থিতি সেই বার্তাই দিয়ে গেল, হাদি মরেনি, হাদি বেঁচে আছে লক্ষ মানুষের হৃদয়ে, তাদের স্লোগানে, তাদের বিপ্লবে। বিশ্লেষকদের মতে সাম্প্রতিক সময়ে ঢাকায় এত বড় জানাজা আর দেখা যায়নি। বিশেষ করে কোনো তরুণ রাজনৈতিক কর্মীর জন্য এমন অভূতপূর্ব ভালোবাসা বিরল। এটি কেবল একটি জানাজা ছিল না, এটি ছিল আধিপত্যবাদের বিরুদ্ধে এবং ইনসাফ প্রতিষ্ঠার পক্ষে লক্ষ লক্ষ মানুষের এক নীরব গণভোট। পরিশেষে বলা যায়, সংখ্যা দিয়ে আবেগের পরিমাপ করা যায় না। 5 লাখ হোক কিংবা 10 লাখ, শরীফ ওসমান হাদির জানাজা বাংলাদেশের ইতিহাসে এক অবিস্মরণীয় অধ্যায় হয়ে থাকবে। তার এই বিদায় আমাদের মনে করিয়ে দেয় ক্ষমতার চেয়ে মানুষের ভালোবাসার শক্তি অনেক বেশি প্রবল। প্রিয় দর্শক, আজকের এই বিশ্লেষণটি আপনাদের কেমন লাগলো তা আমাদের কমেন্ট করে জানান। শরীফ ওসমান হাদির এই জানাজা নিয়ে আপনার মতামত বা অভিজ্ঞতা থাকলে সেটাও শেয়ার করতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। নিয়মিত এমন বিশ্লেষণধর্মী ভিডিও পেতে অবশ্যই গল্প নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।